আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। হ্যালো রাতুল ভাইয়া, বিদ্যুৎ না থাকায় আজকের যুক্ত হতে একটু দেরি হয়ে গেল। চালিয়ে যান, সঙ্গে আছে শেষ পর্যন্ত। আপন ছিলেন দেওয়ান ফাহিম হোসাইন ছিলেন, সাথে আছি গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছি, বাসে বসে শুনছি। ফাহিম, আপনাকে ধন্যবাদ, আপনি যাত্রাপথে আমাদেরকে শুনছেন, আপনার জন্য শুভকামনা, সেফ জার্নি। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন এবং লিখছেন আপনাদের অনুভূতি। সো আপনার সঙ্গেই থাকুন, আমি আর কথা বাড়াবো না। যেহেতু আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, আমরা তার কাছে নাম ঠিকানা শুনবো এবং তার কাছে তার সংগ্রহের ঘটনা বা তার নিজের সঙ্গে ঘটে যাওয়া যদি ঘটনা থেকে থাকে আমরা সেসব শুনবো। সো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম অতিথির কাছে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই রেডিও শাহবালায় আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি আমার সঙ্গে ঘটে যাওয়া। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো আমার খালামণির বাসায় বেড়াতে গেছি, সিলেটে আমার খালামণির বাসা, তো ওখানে বেড়াতে গেছি। তো আমি যেই দিন ওখানে বেড়াতে যাই ওই দিন রাতের ঘটনা। এইরকম সময় ছিল, তখন একটু কারেন্টের প্রবলেম ছিল। তো যথারীতি আমি খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে যাই। তো এরকম সময় কারেন্ট চলে যায়। তো কারেন্ট যাওয়ার পর তো এখন গরম অতিরিক্ত, রুমের ভিতর থাকা যায় না। তো ভাবলাম নতুন একটা জায়গায় গেছি, একটু বেড়াই। তো আমি এবং আমার খালাতো ভাই দুইজনে রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করি। পাহাড়ি রাস্তা, হাঁটতে ভালোই লাগতেছিল। তো এরকম করে হাঁটতে হাঁটতে আমরা 30 মিনিটের মতো হাঁটি। তো এরপর একটা বেঞ্চ ছিল রাস্তার পাশে, ওখানে আমরা বসি। তো ওখানে বসে যথারীতি আমরা একটু গল্প করতেছিলাম। তো গল্প করতে আমরা খেয়াল করলাম আমাদের থেকে তো 12-13 হাত দূরে একটা লোকের মতো সাদা পাঞ্জাবি পরা লোক দাঁড়িয়ে আছে। তো আমরা এটা দেখে ভাবলাম কে, হয়তো বা এখানে আশেপাশের লোক আমাদের মতো গরমের কারণে হাঁটতে বের হয়েছে। তো ওই রকম ভেবে আমরা লোকটার দিকে তাকিয়ে আছি। তো তাকিয়ে থাকতে লোকটা আমাদের দিকে এগিয়ে আসলো। আমাদের সামনে আরেকটি বেঞ্চ ছিল, ওই বেঞ্চটিতে বসলো। তো ওখানে বসার পর তো উনি আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমার ভাই ওখানকার স্থানীয় যেহেতু, তো ও জিজ্ঞেস করলো যে আপনি কে, আপনাকে তো এখানে কখনো দেখিনি। তো উনি বললেও যে আমি তো এখানেই থাকি বাবা, সামনে আমার বাড়ি। তো বলছে যে সামনে আপনার বাড়ি, আমি তো এখানে থাকি, আমি তো এখানকার স্থানীয়, আপনাকে তো কখনো দেখিনি এখানে। তো উনি যথারীতি আর কথা বললো না। তো আমি বলছি যে কি তুই চিনিস না, তাহলে চুপ করে থাক, কথা বলার দরকার নেই। তো চুপ করে আছে। তো ওখানে আমরা আর 5-6 মিনিট থাকার পর চলে আসলাম। চলে আসার পর আমার খালামণির বাসার পিছনে ওখান থেকে 20 থেকে 25 গজ দূরে একটা কবরস্থান ছিল, মানে পুরো গোরস্থানটা ছিল। তো ওখানে আসার পর আমরা ওর রুমে চলে গেল। তো আমি বললাম যে আমাকে ভালো লাগতেছে না, তখনও কারেন্ট আসেনি। তো আমি যথারীতি আমার ছাদে গেলাম, খালামণির বাসার ছাদে গেলাম। তো ওখানে গিয়ে আমি ওইদিকে বসে আছি, ছাদ থেকে পা নামিয়ে বসে আছি। তো ওই রকম বসে থাকা অবস্থায় আমার দূরে ওই কবরস্থানের ওখানে একটা গাছের দিকে চোখ গেল। তো ওখানে চোখ যাওয়ার পর আমি দেখছি যে কেউ একটা সাদা কাপড় পরা লোক এর মতো বসে আছে। তো আমার মনে কৌতূহল জাগলো। তো আমি যথারীতি ওইদিকে তাকিয়ে আছি। তো অনেকক্ষণ দেখার পর ভাবলাম একটু সামনের দিকে এগিয়ে দেখে আসি কে। তো আমি আমার ভাইকে ডাকতে যাব, তো এরকম সময় দেখেও ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম থাক, ওকে আর ডাকি না। তো আমি গেলাম, যাওয়ার পর সামনে একটু যাওয়ার পর ভাবলাম যে একা একা যাওয়া ঠিক হবে না। তো এসব ভাবে আমি আসতেছি। তো একটু আসার পর সামনে দেখি যে একটা ওই আগে যে লোকটাকে আমরা দেখেছিলাম ওই লোকটার মতো একজন দাঁড়িয়ে আছে। তো আমি দেখে একটু ভয় পেয়ে গেলাম, উনি এখানে কি করছে। তো এটা দেখার পর আমরা যথারীতি
রাস্তা দিয়ে আবার আমি দেখার পর সামনের দিকে আসছি, তো লোকটা ওখানেই দাঁড়িয়ে আছে। তো আমি যখন লোকটাকে ক্রস করে সামনের দিকে গেলাম, তো সেই সময় লোকটা আমাকে পিছ থেকে বলে উঠছে, এত রাতে তুই একা এখানে কি করিস? আচ্ছা। তো আমি ভয় না পেয়ে যথারীতি, যেহেতু লোক আমি দেখলাম, তো আমি ভাবলাম স্থানীয় কেউ। হ্যাঁ, আমি যথারীতি উত্তরটা দিলাম যে আঙ্কেল একটু এখানে ঘুরতে বের হয়েছিলাম, ওই সামনের কবরস্থানে ওখানে দেখলাম কে যেন বসে আছে, তো ওটা বলে আমি আসবো। তো উনি বলছে এত রাতে তোর একা বের হওয়া ঠিক হয়নি। তো ওই দিন রাতে ওইটুকুই ছিল ঘটনা। আমি রুমে আসি এবং আমিও শুয়ে পড়ি। আচ্ছা। তো পরদিন আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমি বলি যে ওখানে আমি রাতে গোরস্থানে একজন লোককে দেখেছিলাম, চল ওখানে যাই, দেখি ওখানে কেউ আসে নাকি, রাতে কিছু হয় নাকি। তো ও আর আমি যাই। যথারীতি ওখানে যাওয়ার পর আমরা দেখি অনেক একটা কবর ভেঙে পড়েছে, ওখানে কিছু একটা লোকের খুলি হাড় এরকম দেখা যাচ্ছে। তো আমরা ওটা দেখে আসি এবং খালামণিকে বলি যে এখানে একটা লোকের খুলি দেখা যাচ্ছে, মানে কবর ভেঙে পড়েছে। তো খালামণি বলে ওখানে কেন গেছিস, কবরস্থানে তো যেতে হবে। তো ওটা বলার পর আমরা আর ওইদিকে যাই না। তো আমরা ক্রিকেট খেলা শুরু করি। তো ক্রিকেট খেলা শেষে তো আমরা বিকেলবেলা আমি এবং আমার খালাতো ভাই তো বাসায় আসার পর খালামণিকে বললাম আমরা একটু মার্কেটের ভিতর যাই। তো খালামণি আর খালামণি যেতে পারলো না কাজের জন্য, তো খালুকে বললো যে ওদের একটু মার্কেট থেকে ঘুরে নিয়ে আসো। তো মার্কেটে গেলাম, ওখানে গিয়ে ঘুরে আসার পর সন্ধ্যার মতো তো আসছিলাম, আমি অটোর পিছনে বসেছিলাম। তো খালামণি খালু আর আমার খালাতো ভাই তো ওর সামনে বসেছিল। তো যথারীতি আমরা আসার পর অনেক বাসার সামনে আসার পর নামি। তো নামার পর আমরা যখন বাসার দিকে ঢুকছিলাম, তো আমি ওখান থেকে ওই গোরস্থানের দিকে তাকালাম যে কাল রাতে ওখানে স্পষ্ট একটা লোককে দেখলাম, কিন্তু তার কোনো চিহ্ন টিহ্ন কিচ্ছু নেই। তো ওই রকম তাকানোর পর আমরা ভাবলাম যে ঠিক আছে, হয়তো বা মনের ভুল। আমি ওইদিকে আবার তাকালাম। তো ওখানে তাকানোর পর দেখি যে কে আবার ওই রকম একটা লোক। তো আমি এবার একটু উৎকণ্ঠার সহিত আমার ভাইকে বলি যে দেখ দেখ আজকে ওই লোকটা ওখানে আছে। ও বলে কে ওখানে, ওখানে কেউ তো নেই। তো ওই রকম বলার পর ও যেহেতু বলছে কেউ নেই, আমি ভাবলাম, আমি আবার তাকালাম, তো ওখানে দেখলাম কেউ নেই। তো এরপর ও আর কিছু বললো না। আমরা রুমে গেলাম, খাওয়া দাওয়া করে এবার আমি ঘুমালাম। তো আমার ঘুম আসছে না। তো আমি ভাবছি আজকে ঘুম আসছে না, তো ভাবলাম একটু বাইরে যাই। তো আমি বাইরে ওই রাস্তার দিকে আবার গেলাম। তো ওখানে খালামণির বাসা থেকে বেশি না, 12 থেকে 13 হাত দূরে আমি গেছি। তো ওখানে যাওয়ার পর আবার পিছন থেকে ওই লোকটা বলছে আবার আজকে রাতে তুই বের হয়েছিস, আজ তোকে ছাড়বো না। তো আমি শব্দটা শুনে এবার ভয় পেয়ে গেলাম যে কি হলো, প্রতিদিন রাতে এরকম। তো যথারীতি আমি পিছনের দিকে তাকালাম, এবার দেখি কেউ নেই। এবার তো আমি ভয়ের মধ্যে পড়ে গেলাম। তো এবার আমি সামনের দিকে আবার হাঁটা শুরু করলাম যে কি হলো। তো তারপর যথারীতি আমি দেখতে পাচ্ছি আবার ওই রকম শব্দ। তো আমি এবার আর সামনে না গিয়ে বাসার দিকে আসলাম। বাসার দিকে আসতে এবার বলছে তোর খুব খারাপ হবে, তুই আর বাঁচতে পারবি না। তো এরকম বলতেছে। আমি কিছু মনে না করে একটু ভয় পেয়ে বাসার ভিতর তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম বাসার দিকে। তো বাসায় এসে আমি ঘুমিয়ে গেলাম। তো পরদিন আমার যথারীতি জ্বর আসলো। তো প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমার জ্বর ভালো হয় না। তো আমার খালামণি বললো এখানকার ক্লিনিকে নিয়ে যাই। তো আমি হাসপাতালে গেলাম, মেডিসিন দিল ডক্টর। খাওয়ার পর জ্বর ভালো হয় না। তো যথারীতি আমার আম্মু আব্বুকে বলা হলো। তো তারা আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় আনার পর আমাদের মসজিদে, আমাদের বাসার সাইডে কবিরাজ ছিল। তো ওই কবিরাজ যথারীতি কবিরাজ মানে হুজুর ছিল, ওই হুজুরকে বলা হলো। তো উনি আমাকে তাবিজ এবং পানি পড়া দিলেন। তো এটা খাওয়ার পর আমার জ্বর মোটামুটি ভালো ছিল 1 সপ্তাহ মতন। তো আমি প্রাইভেট পড়ি, আমাদের হচ্ছে গোরস্থানের ওইদিকে প্রাইভেট পড়ি। তো ওই পাশে রাতে সন্ধ্যা 7টার দিকে আমার গণিত প্রাইভেট ছিল। তো ওখান থেকে আসার সময় সামনে গোরস্থানটার সামনের পাশের রাস্তাটার ওখানে একটা মহিলা হুট করে আমার সাইকেলের সামনে চলে আসে। তো যথারীতি আমি ওনাকে বাঁচাতে গিয়ে সাইকেল থেকে পড়ে যাই এবং আমার হাতের তাবিজটি ছিঁড়ে যায়। তো ওই অবস্থায় আমি আর ওটা খেয়াল করিনি। সামনে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর সেই দিন রাতে আমি আবারও ঘুমাতে পারি না এবং স্বপ্নে ওই লোকটাকেই বারবার দেখি। তো ওই রকম প্রথম দিন যায়, আমি আম্মুকে বলি। তো আম্মু বলে তোর হাতের তাবিজটা কই? আমি বললাম কি যে হয়তোবা পড়ে গেছিলাম, প্রাইভেট থেকে আসতে ওখানে হয়তোবা পড়ে গেছে। তো আম্মু একটু ভয় পেয়ে যায়। তো সেদিন তারপর দিন রাতে আমি আবার ঘুমাই।
খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর পর আমি যথারীতি ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসছে না। তো একটু পর তখন মেবি 12টার মতো বাজে, তো তখন আমার ঘুমটা ধরে, একটু হালকা চোখ লেগে এসেছে। তো আমি ঘুমানোর চেষ্টা করছি। তো এরকম সময় আমার স্বপ্নে ওই লোকটা আসছে এবং বলতেছে, তোকে আমি ছাড়বো না, তুই অত রাতে, তোকে একদিন বারণ করছি, তাও তুই বারবার যাস। তো এরকম বলার পর যথারীতি আমি ভয় পেয়ে গেছি। তো আমি চিল্লানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। তো ওই লোকটা আমার দিকে যথারীতি এগিয়ে আসছে একটা কুড়োল নিয়ে। তো আমি এবার ভয় পেয়ে গেলাম এবং চিৎকার করে উঠছি। তো আমার আম্মু পাশের রুম থেকে দৌড়ে আসে, দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে, তুই স্বপ্নে কি দেখেছিস? তো আমি বললাম, তো এই স্বপ্নে আমি ওই লোকটাকে দেখেছি। তো আম্মু সেদিন রাতে আমার কাছে ঘুমালো। তো আমার সেদিন রাতে আর কিছু হয়নি। তারপর দিন আমার নানু, তো নানুকে বলা হলো এরকম এরকম। তো আমার নানুর এক পরিচিত ছিল, তো তিনি বললে, তিনি মহিলা কবিরাজ। আচ্ছা। তো তার কাছে আমাকে যথারীতি নিয়ে যাওয়া হলো। তো তিনি তার পালিত জিনদের দ্বারা এটা জানলেন যে ওখানে ওটা খারাপ জিন ছিল। তো ওকে একবার বারণ করার পরেও ও তারপর দিন রাতেও বের হয়েছিল, ওই জন্য ওর পিছনে পড়ে গেছে ও। তো আমি ভাবলাম হয়তোবা ঠিক হয়নি। তো উনি বললেন যে এইসব কাজ করলে, মানে উনি নেই বললেন, ও নাকি চেয়েছে এরকম খাসি, 3টা খাসি এবং একটা মুরগি জবাই করে রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে বটের গাছের নিচে। তো এরকম আমি ভাবলাম যে এসব করলে তো, আমি তো এসব বিশ্বাস করি না। তো এরকম ভাবার পর তো আম্মুকে বললাম এসব হয়তো বা ভণ্ডাম। তো ওই দিন আমরা ওগুলা বিশ্বাস না করে চলে আসলাম। তো তারপর দিন থেকে আমার আবার জ্বর আসলো। তো জ্বর আসার পর আবার ওই রকম ডাক্তারের কাছে যাওয়া হলো, কিচ্ছু হলো না। তো আম্মুরা ভাবলো যে ওই মহিলা যেটা বলছে ওটাই করা হোক। তো ওনার কথা অনুযায়ী ওই রকম বটের গাছের নিচে 3টা খাসি এবং একটা মুরগি রক্ত জবাই করে দেওয়া হলো এবং মাংসগুলো একটা মাজারে দেওয়া হলো। আচ্ছা। তো তারপর থেকে আমি সুস্থই ছিলাম একটা বছর। তখন আমি আমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেই, আমাদের পিএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো এরকম সময় আমার আবার ওই রকম মনে হচ্ছে যে কেউ আমার পিছনে পিছনে আসছে স্বপ্নে, আমি ঘুমাতে পারতেছি না। তো যথারীতি আম্মুকে আমি এসব ব্যাপার বলি। তখন আমাদের ভর্তি পরীক্ষা, তো আমরা ইংলিশ পড়তাম, মাস্টার করা ওখানে একটা ইংলিশ প্রাইভেট পড়তাম। তো ওখান থেকে আমি একাই আসছি, সন্ধ্যার মতো হয়ে গেছে, বেশি রাত না, সূর্যটা কেবল ডোবা ডোবা অবস্থা। তো এরকম সময় আমি আসলাম বাসায় এসে। তো বাসায় সেদিন আমার কেউ ছিল না, আমাদের গ্রামের বাসা ছিল, তো ওখানে আম্মুরা গেছে। তো এরকম, তো আমি একা একা আছি। তো আমি ফ্রিজ খুলে খাবার নিচ্ছি খাওয়ার জন্য। তো এই সময় আমার জানালা দিয়ে বাইরের দিকে চোখটা গেল, বারান্দার ওই দিকে। তো ওখানে আমি দেখতেছি একটা সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে। তো আমি তো ভাবলাম আমার সঙ্গে আগে এরকম ঘটনা ঘটেছে, তো এখন আবার এইসব। তো আমি যথারীতি জানালা লাগিয়ে দিলাম, লাগিয়ে খাওয়া শুরু করছি। তো এরকম সময় আম্মু ফোন দিছে। তো আমি আম্মুকে বললাম যে আম্মু, আমি বারান্দার পাশে এরকম একটা লোককে দেখলাম। তো আম্মু বলল যে ঠিক আছে, তুই ভয় পাস না, আমরা কাল সকালেই চলে আসবো। আচ্ছা। তো এরপর আমি খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে গেলাম। তো আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছি। তো আমি ছোট ছিলাম, আমার এরকম একটা ধারণা ছিল যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইলে ভুট্টুতে এরকম কিছু ধরবে না। আচ্ছা। তো আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার বারবার ওই কথাটা মনে পড়তেছে। তো এরকম মনে পড়ার পর আমি ঘুমাইতে পারতেছি না। তো অনেক চেষ্টার পর ঘুম আসছে। তো দেখি কে যেন আমার বারান্দার দরজায় নক করতেছে। তো নক করতেছে, এরকম সময় আমি ভাবলাম কে আবার এত রাতে আসলো। তো আমি হালকা দরজা খুলে দেখার চেষ্টা করলাম। তো দেখতে পারলাম যে কেউ নেই। তো এবার আমি ভয়ে পড়ে গেলাম। তো আমার বাসা থেকে 3-4টা বাসার সাইডে আমার ফুবুর বাসা ছিল। তো আমি তাকে ফোন দিয়ে বললাম যে ফুবু, আমার সঙ্গে আবার এরকম ঘটনা ঘটা শুরু হয়েছে, তো আমি আপনার বাসায় যেয়ে থাকবো, তো আঙ্কেলকে পাঠিয়ে দেন। তো এরকম 5 মিনিট হয়ে গেল। তো আঙ্কেল আসবে ভেবে আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। তো আমাদের বারান্দার সামনে দরজাটা কে যেন নক করছে। তো আমি ওইদিকে গেলাম, ভাবলাম যে আঙ্কেল আসছে। তো গিয়ে দেখি ওই কেউ নেই ওখানে। তো আমি তো এবার ভয়ে পড়ে গেছি। তো আমি এবার দরজার দিকে যাব, তো পিছন থেকে বলে আসছে, আজকে তোর মাপ নেই, আজকে তোকে আমি শেষ করিয়ে ফেলবো।
তো এরকম বলার পর আমি তো ভয় পাইছি অনেক। ভয় পাওয়ার ফলে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। তো পরদিন সকালবেলা আমি নিজেকে আবিষ্কার করি আমার ফুপুর বাসায়। আচ্ছা। ওখানে দেখি আমার ফুপু এবং আমার ফুপা আমার উপর মানে মাথার উপর দাঁড়িয়ে আছে। তো আমি বললাম আমি এখানে আসলাম কিভাবে, আঙ্কেলকে আসতে বললাম, আঙ্কেল তো আসেনি। তো এরূপ বলার পর আন্টি বললো যে তুই ওখানে বারান্দায় পড়েছিলি, তোর আঙ্কেলকে চাবি দিয়ে গেছিল তোর আম্মু, তো ওই চাবি দিয়ে তোর দরজা খুলে তোকে ওখান থেকে নিয়ে আসছে। তো এরকম বলার পর আম্মু আমাকে যথারীতি ওই কবিরাজ, মহিলা কবিরাজের কাছে নিয়ে গেল। ওখানে যাওয়ার পর আমি তাকে সব ঘটনা খুলে বলি। তিনি বলেন আপনারা ওটা দিতে দেরি করছিলেন, তাই তো এখনো ওখান থেকে যায়নি। তো এরকম বলার পর আমি আম্মুকে বললাম আমার ভুল হয়ে গেছে, তো আমি তোমাদের বারণ করছিলাম। তো উনি বললো যে এখন ওইসব করে কোনো কিছু হবে না, তো এখন ক্ষতি করবেই। তো আম্মুরা অনেক রিকোয়েস্ট করার পর বললো যে আপনার পালিত জিনদের দিয়ে আপনি দেখেন কিছু করা যায় নাকি। তো উনি যথারীতি বলছে যে এরকম শ্মশানের মাটি, আরো 3-4টা জায়গায় কবরের মাটি, তো এরকম অনেক জায়গায় মাটি আনতে বললো। তো যথারীতি 1 সপ্তাহ পর ওই রকম মাটি নিয়ে আসা হলো। তো আনার পর ওনাকে দেওয়া হলো। উনি ওগুলো দিয়ে কি যেন করলেন, যাই করুক। তারপর একটা তাবিজ আমাকে দিলেন, তো দিয়ে বললেন এটা পরে থাকো। তা আমি বললাম আমার তো তাবিজ পড়ার অভ্যেস নেই, আমি ছাত্র মানুষ, কখন কি করি না করি। তো উনি যথারীতি বললো তাহলে তাবিজ না দিলে তো তোমার কিছু হবে না। তো এরকম বলার পর ওনাকে বললাম যে তাবিজ দিলেও তো ওটা আমি হারাই ফেলবো, তার কারণ আমি ছোট মানুষ। তো উনি বললো তাবিজ তাহলে নেওয়ার দরকার নেই, তোমার বাড়িটা আমি বন্ধ করে দিয়ে আসছি, আর তোমার একটা মানে তোমার গাছ হারিয়ে দিচ্ছি। তো এরকম বলার পর তো যথারীতি উনি এরকম করলেন। তো এরপর থেকে আমার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আমি সুস্থ আছি। এই ছিল আমার ঘটনা, প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম।